আইসিডিএস এক্সামকে লক্ষ্য রেখে গত ভিডিওতে আমি ভারতবর্ষ সম্পর্কে ১৫০টি কোশ্চেন করিয়েছি। আজকে আমরা তারপর থেকে কোশ্চেনগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, গ্রীষ্মকালে ভারতে উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ বায়ুকে কী বলা হয়? এটির উত্তর হবে অপশন বি, লু। তারপরের ১৫২ নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও। পশ্চিম ভারতে গ্রীষ্মকালে ধূলিঝড় সহ প্রবাহিত ঝড়কে কী বলা হয়? ধূলিঝড় সহ প্রবাহিত ঝড়কে বলা হয় অপশন বি, আধি। তারপরে ১৫৩ নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বিকেল বা সন্ধ্যায় বজ্রসহ যে ঝড় হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপশন সি, কালবৈশাখী। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। পশ্চিমবঙ্গে বর্ষাকাল সাধারণত কোন মাস থেকে কোন মাস পর্যন্ত থাকে? এটির উত্তর হবে অপশন বি, জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে সাধারণত বর্ষাকাল থাকে। আমি একটু ভুল বললাম, এটি জুন থেকে সেপ্টেম্বর, হ্যাঁ আমি জুলাই বলে ফেলেছি, এটা জুন থেকে সেপ্টেম্বর, অপশন বি। তারপরের ৫৫ নম্বর কোশ্চেনটা দেখো, মৌসিনরামে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? আমরা জানি যে মেঘালয়ের মৌসিনরাম পৃথিবীর সবথেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তো সেইখানে গড়ে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? এটির উত্তর হবে অপশন বি, ১১,৮৭২ কিমি। তারপরের ১৫৬ নম্বর কোশ্চেনটা দেখো তো পারছো কিনা। ১৫৬ নম্বর কোশ্চিন, মৌসুমি বায়ু ভারতবর্ষে কোন দিক থেকে প্রবেশ করে? মৌসুমি বায়ু ভারতবর্ষে প্রথম কোন দিক দিয়ে প্রবেশ করে? এটির উত্তর হবে অপশন বি, দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। তারপরের ১৫৭ নম্বর কোশ্চিনটা দেখো, পশ্চিমঘাট পর্বতের কোন ঢালে সর্বাধিক বৃষ্টিপাত হয়? পশ্চিমঘাট পর্বতের কোন ঢালে? এটির উত্তর হবে অপশন বি, পশ্চিম ঢালে। তারপরের ১৫৮ নম্বর কোশ্চেনটা দেখে নাও, পশ্চিমঘাট পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল, অর্থাৎ কোন ঢালে বৃষ্টিপাত সাধারণত হয় না বা খুব কম হয়? সেই ঢালটি হলো অপশন বি, পূর্ব ঢাল। তারপরের ১৫৯ নম্বর কোশ্চেনটি দেখো, অক্টোবর মাসে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাতের প্রধান কারণ কি? এটির উত্তর হবে, আমরা জানি যে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, তাই না? এটির একটি কারণ হলো অপশন বি, উত্তর পূর্ব মৌসুমি বায়ু। তোমরা এখনও যারা এই মাস্টার ক্লাসের পার্ট 1-এর ভিডিওটা দেখোনি তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে এসো, কারণ সেখানে ১ থেকে ১৫০ নম্বর কোশ্চেনটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরের ১৬০ নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব, মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকালকে কী বলা হয়? অর্থাৎ মৌসুমি বায়ু যখন ভারতবর্ষ থেকে চলে যায় সেই সময়টা কখন? সেই সময়টা হলো অপশন সি, শরৎকাল। তারপরের ৬১ নম্বর কোশ্চেনটা দেখো, যে শরৎকাল সাধারণত কোন মাস থেকে কোন মাস পর্যন্ত থাকে? এটির উত্তর হবে, তারপরের ১৬২ নম্বর কোশ্চেনটার উত্তর দেওয়ার চেষ্টা করো নিজেরা, যে শীতকালে উত্তর ভারতে কোন আবহাওয়াজনিত ঘটনাটি দেখা যায়? এটির উত্তর কী হবে শীতকালে? এটির উত্তর হবে অপশন বি, এটির উত্তর হবে অপশন বি, উত্তরটা শো হয়ে গেছে, এটির উত্তর হবে অপশন বি, পশ্চিমী ঝঞ্ঝা। এটি মূলত শীতকালেই দেখা যায়। দেখবে মাঝে মাঝে শীতকালেও বৃষ্টিপাত হয়। এই যে শীতকালে যে বৃষ্টিপাত হচ্ছে তার একটা কারণ হলো এই পশ্চিমী ঝঞ্ঝার আগমন। তারপরে ১৬৩ নম্বর কোশ্চেনটা দেখো, নবান্ন উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়? এটির উত্তর হবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। তারপরের উৎসবটা দেখো, আমি উৎসবের উপরেও একটি সেপারেট ক্লাস দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো, কারণ উৎসবের ওপর থেকেও কিন্তু গত বছরগুলিতে আইসিডিএসে কোশ্চেন এসেছিল। ১৬৪ নম্বর কোশ্চেনটা দেখে নাও, নিচের কোন জোটটি সঠিক? আমরা যদি একটু নজর দেওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে ওনাম কেরালা, বিশু আসামে হয়, ঠিক আছে। অন্যদিকে ওনাম আসাম, বিহু, আমি বিশু বললাম, সরি, এটা বিহু কেরালা, এটা হবে না। ওনাম পশ্চিমবঙ্গে হয় না। তো তোমরা একেবারে কারেক্ট উত্তরটা জানো যে অপশন এ, ওনামটা হয় কেরালায় এবং বিহুটা হয় আসামে। বিহু ৩ প্রকারের বিহু হয়। এই কোশ্চেনগুলো আমি আমার সেই ভিডিওতে আলোচনা করেছি, ওনাম সম্পর্কেও আলোচনা করা রয়েছে। তারপরে ১৬৫ নম্বর কোশ্চেনটা দেখো, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নিচের কোন রাজ্যে প্রায়ই বন্যার প্রকোপ দেখা যায়?
এই অপশানগুলোকে একটু তোমরা এলিমিনেট করো, যে রাজস্থানে তো সচরাচর বেশি বৃষ্টিপাত হয় না, তাহলে এটাকে আমরা কনসিডার করব না। গুজরাট, এখানেও ঠিক তেমনি। গোয়া, এটা তো প্রায় সমুদ্র তীরবর্তী একটি রাজ্য, কাজে এখানে একটা সমভাবাপন্ন একটা আবহাওয়া অবস্থান করে, তাহলে গোয়া উত্তর হচ্ছে না। এখানে উত্তর হবে অপশন ডি, অপশন সি, আসাম। কারণ এটা একটু যদি ভাবি, মেঘালয় সংলগ্ন অঞ্চলের দিকে অবস্থিত, তাই না, যে উত্তর পূর্ব ভারতে। আর সেখানে তোমরা জানো যে অনেক পাহাড় রয়েছে, গারো, খাসি, জয়ন্তী, আরও এটসেট্রা অনেক পাহাড় রয়েছে। তো তোমরা মনে রাখবে এটা আসাম। আসামে প্রায়শই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সেই কারণে সেখানকার গ্রামের ঘরবাড়িগুলোও উঁচু করে তৈরি করা হয়, ঠিক আছে। তারপরে 166 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পশ্চিমবঙ্গে কোন প্রাকৃতিক দুর্যোগ বেশি দেখা দেয়? বলো, বৃষ্টিপাতের ফলে কি দেখা দেবে? ভূমিকম্প? না। কি দেখা দেবে? কমন সেন্স আছে আমাদের, অগ্নুৎপাতও হবে না, খরাও হবে না। এটার উত্তর হবে অপশন বি, বন্যা, ঠিক আছে। তারপরের 167 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও। 167 নম্বর কোশ্চেনটি রয়েছে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নিচের কোন রাজ্যে প্রায়ই বন্যা দেখা দেয়? এর আগে আমরা দেখলাম আসাম রাজ্যে, এবার এই অপশন অনুযায়ী এখানে যে কটা আছে সেই অপশন অনুযায়ী এটার উত্তর হবে অপশন এ, বিহার। এই ভিডিওতেও আমরা প্রায় 150টার কাছাকাছি কোশ্চেন দেখে নেব। গত ভিডিওতে 150 এবং এই ভিডিওতে প্রায় 150। তারপরের, ভারতবর্ষে মৌসুমি বায়ুর প্রধান দুটি শাখা কি কি? ভারতবর্ষে মৌসুমি বায়ুর প্রধান দুটি শাখা হলো অপশন বি, আরব সাগরীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখা। তারপরের 169 নম্বর কোশ্চেনটা, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সাধারণত কোন মাসে ভারতে প্রবেশ করে? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সাধারণত কোন মাসে ভারতে প্রবেশ করে? এটির উত্তর হবে অপশন এ, ঠিক জুন মাসে ভারতবর্ষে প্রবেশ করে, কেরালা দিয়ে, ঠিক আছে। আমাদের যে কেরল রাজ্য আছে, মনে করা হয় সেই কেরল রাজ্যের ভেতর দিয়েই সেই মৌসুমি বায়ু ভারতবর্ষে প্রবেশ করে। তারপরের 170 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ভারতের অন্যতম প্রধান মৌসুমি উৎসব? প্রধান মৌসুমি উৎসব, এটির উত্তর হবে অপশন ডি, ওপরের সবকটি। ওনাম, বিহু, নবান্ন, এটি প্রত্যেকটিই হলো মৌসুমি উৎসব, অর্থাৎ বৃষ্টিপাতের আগমনকে এখানে উদযাপন করা হয়ে থাকে। সুন্দর ফসল, বৃষ্টিপাত, প্রকৃতি, এক কথায়। তারপরে দেখো 171 নম্বর কোশ্চেনটি, কালবৈশাখী ঝড় প্রধানত ভারতের কোন রাজ্যে বেশি পরিচিত? অর্থাৎ কালবৈশাখী ঝড় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আমরা বলে থাকি, যে বিকেল বা সন্ধ্যার দিকে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটি হয় তাকে বলা হয় এই কালবৈশাখী। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করো যে আসাম রাজ্যে কালবৈশাখী ঝড়কে কী নামে জানে বা কী নামে ডাকা হয়। আসাম রাজ্যে কালবৈশাখী ঝড়কে কী নামে ডাকা হয় কমেন্টে জানিও যদি জানো। তারপরে, লু সাধারণত দিনের কোন সময়ে সবচেয়ে বেশি অনুভূত হয়? এটির উত্তর হবে অপশন সি, দুপুরবেলা, ঠিক আছে। দুপুরবেলা লু, প্রচণ্ড একটি গরম হাওয়া এটি বইতে থাকে। তারপরের উত্তরটা দেখো 173 নাম্বার, ভারতের কোন রাজ্যে বিশ্বের সর্বাধিক গড় বার্ষিক বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে? এটির উত্তর হবে, আমরা আগেই জানলাম, এটির উত্তর হবে অপশন বি, মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরামে। তারপরের 174 নম্বর কোশ্চিন দেখো, করমণ্ডল উপকূলে বছরে 2 দফা বৃষ্টিপাত হওয়ার প্রধান কারণ কি? তাহলে এইখান থেকে আমরা জেনে যাচ্ছি যে করমণ্ডল উপকূলে কয়বার বৃষ্টিপাত হয়? 2বার বৃষ্টিপাত হয়, ঠিক আছে। এটির প্রধান কারণই হলো অপশন এ, দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে এই অঞ্চলে 2বার বৃষ্টিপাত হয়ে থাকে। তারপরে 175 নম্বর কোশ্চিনটা তোমরা দেখো, ভারতের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলা হয় কেন? ভারতের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলা হয় কেন? এটার একটি কারণ, সেটি হচ্ছে উত্তর বি, ঋতুভেদে বায়ুর দিক পরিবর্তিত হয় বলে। তারপরের 176 নম্বর কোশ্চিনটা দেখো, দেখো এবং নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে।
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগরের শাখা প্রথম ভারতের কোন রাজ্যে আঘাত হানে? এটার উত্তর আমরা দেখলাম যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ এই যে বর্ষার যে আগমনটা হয়, এটা প্রথম যেই রাজ্যে শুরু হয় সেটি হচ্ছে অপশন এ বি কেরালা, অপশন বি কেরালাতে। তারপরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ঢোকে কয়েকটা দিন পরে, হ্যাঁ, 1 তারিখ নাগাদ প্রায় কেরালাতে ঢুকে যায় সেই বায়ুটা। তারপরে এবার 177 নম্বর কোশ্চিনটা দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগর শাখা প্রথম কোন রাজ্যে প্রবেশ করে? ঠিক আছে, এটার ব্যাপার আছে কিন্তু, সেটা কিন্তু আরব সাগরীয় শাখা ছিল, এটা বলেছে বঙ্গোপসাগরীয় শাখা। এটির উত্তর হবে অপশন সি পশ্চিমবঙ্গ। যদি তোমাদের মনে হয় কোনো উত্তর তোমাদের কাছে আশানুরূপ হয়নি, যদি মনে হয় যে আমি ভুল দিয়েছি বা কোথাও একটু কারেকশনের প্রয়োজন আছে, কমেন্টে জানাতে ভুলো না। তারপরের 178 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের কোন উপকূলে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়? এটির উত্তর হবে অপশন সি করমণ্ডল উপকূলে। এই করমণ্ডল উপকূলটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তারপরের 179 নাম্বার কোশ্চেনটি দেখব, নিচের কোনটি গ্রীষ্মকালীন স্থানীয় ঝড়? অর্থাৎ গরমকালে এই ঝড়টা হয়, অর্থাৎ এটা স্থানীয়, যখনই গরমকাল হবে তখনই এই ঝড়টা হবে, ঠিক আছে? তো এটির উত্তর হবে অপশন বি কালবৈশাখী। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা শীতকালীন একটা আবহাওয়াজনিত সমস্যা, তুষার ঝড় এটা তো সচরাচর যে সমস্ত জায়গায় ঠান্ডা পড়ে সেখানে হয়, আর ঘূর্ণিঝড় নয়। এটার উত্তর হবে অপশন বি কালবৈশাখী। তারপরে এবারে 180 নম্বর কোশ্চিনটার উত্তর দেওয়ার চেষ্টা করো, লু বায়ু প্রধানত ভারতের কোন অংশে প্রবাহিত হয়? লু হলো একটি গরম বাতাস যেটি প্রবাহিত হয়, এটির উত্তর হবে অপশন এ উত্তর ভারতে। তারপরের 181 নম্বর কোশ্চিনটি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব প্রধানত কোন ঋতুতে দেখা যায়? এটির উত্তর হবে কি? এটির উত্তর আগেই আলোচনা করলাম, দেওয়ার চেষ্টা করো। ঠিক শীতকালে। যারা ভুল বললে তারা মিলিয়ে নাও, যারা ঠিক বললে তারা আরও ভালো করে সচেতন থেকে সামনের উত্তরগুলোও দেবে। তারপরের 182 নম্বর কোশ্চেনটি রয়েছে, আধি বলতে কী বোঝায়? এটির উত্তর হবে আধি হলো ধূলিঝড় সহ উষ্ণ একটি ঝড়, যেখানে ঝড়ের সঙ্গে সঙ্গে ধুলোও বইতে থাকে। তারপরের 183 নম্বর কোশ্চেনটি দেখো, নিচের কোন রাজ্যে ওনাম উৎসব পালিত হয়? এটির উত্তর হবে অপশন বি কেরালা। অনেকের কাছে মনে হতে পারে যে একটা প্রশ্ন বারবার করে কেন আসছে। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে আমি নির্দিষ্ট একটি টপিক ফলো করে তোমাদের জন্য ভিডিও এনেছি, ঠিক আছে? একটি অথেন্টিক সোর্স থেকে এনেছি, যেই সোর্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তো কাজেই একটা প্রশ্ন যদি বারবার এসেও থাকে, তোমরা অবশ্যই সেটাকে দেওয়ার চেষ্টা করো, ভাববে যে তোমার রিভিশন হচ্ছে। তারপরে 184 নম্বর কোশ্চেনটা দেখো, যে নিচের কোন রাজ্যে বিহু উৎসব পালিত হয়? এটির উত্তর হবে অপশন সি আসাম রাজ্যে। যারা এখনও পর্যন্ত উৎসবের ভিডিওটা দেখোনি, অবশ্যই গিয়ে দেখতে পারো, ভালো না লাগলে ডিসলাইক দিয়ে এসো। তারপরের 175 নম্বর কোশ্চেনটা দেখো, নাম্বারিংটা একটু ভুল হয়ে গেছে, তো তোমরা শুধু প্রশ্নের দিকে মন দাও, ঠিক আছে? নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে কী বলা হয়? এটির উত্তর হবে অপশন সি খাদার। এই যে প্রশ্নটি, এটি পশ্চিমবঙ্গের WBCS থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটি এক্সামেই এই কোশ্চেনটা এসেছে কম বেশি, তো তোমরা এটাকে মনে রাখবে। নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে বলা হয় অপশন সি খাদার। তারপরের কোশ্চেনটা দেখো, 176 নাম্বার, মানে আমি বললাম নাম্বারিংটা ভুল আছে, তোমরা কোশ্চেনটা দেখো, যে অনুর্বর প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? অনুর্বর প্রাচীন পলিমাটিকে বলা হয় অপশন বি ভাঙ্গার। ওইদিকে নবীন পলিমাটিকে বলা হয় খাদার, এদিকে প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গার। তারপরে এবার কোশ্চেনটা, দাক্ষিণাত্য মালভূমিতে ব্যাসল্ট শিলা থেকে কোন মাটির সৃষ্টি হয়েছে? এটির উত্তর হবে অপশন বি কৃষ্ণ মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকাতে কী ভালো হয় বলো তো? কি কোন চাষটা ভালো হয়? এই প্রশ্নটা আছে সামনে, দেখো। এবার তারপরের কোশ্চেনটা, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? কৃষ্ণ মৃত্তিকার অপর নাম অপশন সি রেগুর মাটি। তারপরের 100 নাম্বারিং ভুল আছে, আমি আবারও বলছি। তারপরে 179 নাম্বার কোশ্চিন, কৃষ্ণ মৃত্তিকা কোন ফসলের চাষে ভালো কাজ হয়? কি এবার মিলিয়ে নাও দেখি, অপশন সি তুলো বা কার্পাস।
তারপরের কোশ্চেনটা দেখো, লাল মাটির রং লাল হওয়ার প্রধান কারণ কি? লাল হওয়ার প্রধান কারণই হলো অপশন বি, লোহার আধিক্য। তারপরে 181 নম্বর কোশ্চেনটি দেখো, ল্যাটেরাইট মাটিতে কোন উপাদানের পরিমাণ সব থেকে বেশি থাকে? এটির উত্তর হবে অপশন বি, লৌহ অক্সাইড। তারপরে 182 নম্বর কোশ্চেনটি দেখো, ল্যাটেরাইট মাটিতে কোন ফসল ভালো জন্মায়? এটির উত্তর হবে চীনাবাদাম, জোয়ার ও বাজরা। এই জোয়ার ও বাজরা এগুলি হলো মিলেট জাতীয় শস্য। 183 নম্বর কোশ্চেনটি দেখো, মরুভূমি অঞ্চলে মাটিতে কোন শস্য ভালো জন্মায়? এটির উত্তর হবে মিলেট জাতীয় শস্য। এই বিভিন্ন প্রকারের মিলেট জাতীয় শস্য হয়, তার মধ্যে বেশিরভাগ শ্রেণীর বইতেই জোয়ার, বাজরা, রাগি এই তিনটি উল্লেখ করা থাকে। তারপরে 184 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয়? এটির উত্তর হবে অপশন বি, 5টি ভাগে ভাগ করা হয়। তারপরের 185 নম্বর কোশ্চেনটি রয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের অরণ্য দেখা যায়? এটা নিশ্চয়ই মরু উদ্ভিদ হবে না, ঠিক আছে, কারণ এটা তো রাজস্থান সংলগ্ন এলাকায়। এবার দেখো পরের অপশনগুলি, এটির উত্তর হবে অপশন বি, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, কারণ এটি অনেকটা কর্কটক্রান্তি রেখার আশেপাশে অবস্থান করছে। তারপরের কোশ্চেনটা দেখো, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কোন ধরনের অরণ্য দেখা যায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে আমরা দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সেই কারণেই সেইখানে অপশন এ, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য গড়ে উঠেছে। তারপরের কোশ্চেনটা দেখো, 187 নাম্বার কোশ্চেন, পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে কোন ধরনের অরণ্য দেখা যায়? ডুয়ার্সেও অবশ্যই চিরসবুজ অরণ্য দেখা যায়। অপশন এ, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য ডুয়ার্স অঞ্চলে দেখা যায়, যে বক্সা ডুয়ার্স যে এলাকাটা আছে, ঠিক আছে। তারপরের 188 নাম্বার কোশ্চেনটি আমরা দেখব, শুষ্ক ঋতুতে গাছের পাতা ঝরে যায়, এটি কোন অরণ্যের বৈশিষ্ট্য? এই প্রশ্নটাও অনেক এক্সামে এসছে। এটির উত্তর হবে অপশন বি, পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্য হলো শীতকালে তারা পাতা ঝরিয়ে দেয়। তারপরের 189 নাম্বার কোশ্চেনটি রয়েছে, সারা বছর গাছের পাতা সবুজ থাকে, এটি কোন অরণ্যের বৈশিষ্ট্য? এটির বৈশিষ্ট্য হলো অপশন এ, চিরসবুজ অরণ্যের। তারপরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক, 190 নাম্বার। এই নাম্বার অনুযায়ী 190 নাম্বার, কিন্তু আমি আবারও বলছি যে নাম্বারিংটা একটু ভুল আছে। তোমরা যখন কমেন্ট করবে তখন এই নাম্বার অনুযায়ী কমেন্ট করবে, ঠিক আছে। অত্যাধিক বাষ্পীভবনের কারণে গাছের পাতা ছোট হয়ে যায়, এটি কোন উদ্ভিদ প্রজাতির বৈশিষ্ট্য? এটির উত্তর হবে অপশন বি, মরু এবং কাঁটাছোপ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এরা বাষ্পভবনটা, অর্থাৎ দেহ থেকে অতিরিক্ত পরিমাণে জল যেন বাষ্প হয়ে না বেরিয়ে যেতে পারে, সেই কারণে তাদের পাতাগুলো ছোচালো হয়ে কাঁটায় পরিণত হয়। তারপরের কোশ্চেনটা দেখো, তারপরের 191 নাম্বার কোশ্চেনটা দেখো, যে সুন্দরবন, চিল্কা হ্রদ, কচ্ছ ও খাম্বাত উপসাগরের তীরবর্তী অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? এখানে তোমরা যদি চিল্কা হ্রদ, কচ্ছ এবং খাম্বাত সম্পর্কে যদি নাও জেনে থাকো, আশা করছি সুন্দরবন সম্পর্কে এখানে সকলেই জানো। তো সেই দিক থেকেও যদি আমরা ভাবি, এটির উত্তর হবে সুন্দরবন, মানে ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদ, ঠিক আছে। ম্যানগ্রোভ যে ফরেস্ট, সেই ফরেস্টটায় এই চিল্কা হ্রদ, কচ্ছ এবং খাম্বাত উপসাগরও দেখা যায়। তারপরে 192 নম্বর কোশ্চেন দেখো, শ্বাসমূল ও ঠেসমূল কোন ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য? শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায় কোন ধরনের উদ্ভিদে? এটার উত্তর হবে অপশন বি, লবণাম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। এবার 193 নম্বর কোশ্চেন, সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা, এটা হোগলা, ঠিক আছে, এখানে ভোগলা হয়ে গেছে, এটা তোমরা হোগলা করবে। তো আমি সুন্দরী, গরান, গেওয়া দিয়েই ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি হেতাল, গোলপাতা বাদবাকিগুলো কেন দিলাম? বাই চান্স যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে গোলপাতা বা হোগলা বা হেতাল এটি কোন উদ্ভিদ প্রজাতির অন্তর্গত, তখন তোমরা বলবে যে এরা সকলেই লবণাম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্যের গাছ। তারপরে এবার 194 নম্বর কোশ্চেনটা দেখো, 1500 মিটারেরও বেশি উচ্চতায়, যেমন হতে পারে সেটা দার্জিলিং, সিকিম, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, হ্যাঁ, এই সমস্ত এলাকায় কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? অর্থাৎ পাহাড়ি এলাকায়, যেই এলাকাগুলো সমতল এলাকার চাইতে অনেক উঁচুতে অবস্থান করে, সেইখানে দেখা যায় অপশন এ, পার্বত্য বা শঙ্কু বনভূমির উদ্ভিদ।
ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা, যদি তোমাদের মনে হয় যে আমি কোথাও ভুল করেছি, বারবার বলছি, আমি যদিও 100% সচেতন থেকেই তোমাদের উত্তরগুলো করাচ্ছি, তাও যদি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যদি মনে হয় কোথাও আমার কিছু পরিবর্তন করা উচিত, অবশ্যই সেটাকেও জানাবে, আমি সেটাকে ভেবে দেখব। তারপরে 195 নাম্বার কোশ্চিন, দেখো তোমরা পারবে এই কোশ্চিনটা, যে ছুচালো পাতার জন্য বরফ সহজে জমে থাক সূচালো পাতার জন্য বরফ সহজে জমে থাকতে পারে না, এটি কোন ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য? ঠিক আছে, পাতার মধ্যে বরফ জমতে পারে না কারণ সেটি ছুচালো বলে, তাই না? স্যান্টা ক্লসের গাছ, একটু ভাবো দেখি এটা কোন অরণ্যে পাবো? সেই দিক থেকে ভাবলেও উত্তরটা হয়ে যাবে। এটির উত্তর হবে অপশন সি, কি? পার্বত্য বা শঙ্কু জাতীয় অরণ্যের উদ্ভিদ, যেখানে পাতার মধ্যে বরফ জমে না, সরাসরি নেমে যায়। এখনো পর্যন্ত আমরা বেশ কয়েকটি কোশ্চিন করলাম, ঠিক আছে? আর আর কিছু কোশ্চিন আছে, তোমরা কন্টিনিউ আমার সঙ্গে থাকো। এবার দেখো, পাইন, ফার, স্প্রুস, বার্চ, সিডার, দেবদারু এগুলি কোন ধরনের অরণ্যের উদ্ভিদ? ঠিক আছে, এই গাছগুলো কিন্তু তোমরা মনে রাখবে। পরীক্ষায় এতগুলো না দিলেও হয়তো দিয়ে দিল যে দেবদারু, হয়তো দিয়ে দিল পাইন ফার, হয়তো দিয়ে দিল স্প্রুস, বার্চ, কিছু একটা দিয়ে দেবে। কাজে আমি গোটাটা দিয়ে দিয়েছি, তোমরা খাতায় সেভাবে নোট করবে, ঠিক আছে? এটির উত্তর হবে অপশন সি, পার্বত্য বা শঙ্কু অরণ্যের উদ্ভিদ। তারপরে এবার 197 নম্বর কোশ্চিনটা দেখো, ক্রিকেট ব্যাট প্রধানত কোন কাঠ দিয়ে তৈরি হয়? ক্রিকেট ব্যাট কোন কাঠ দিয়ে তৈরি হয়? এটির উত্তর হবে অপশন সি, উইলো গাছের কাঠ দিয়ে ক্রিকেট ব্যাটটি তৈরি হয়ে থাকে। তারপরের কোশ্চিনটা দেখো, 198 নম্বর কোশ্চিন, বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় অপশন বি, 21শে মার্চ। তারপরের কোশ্চিনটি, লবণাম্বু উদ্ভিদকে আর কি নামে আমরা জেনে থাকি? এটির উত্তর হবে অপশন বি, ম্যানগ্রোভ উদ্ভিদ নামে আমরা জেনে থাকি। তারপরের কোশ্চিনটা দেখো, 200 নম্বর কোশ্চিন, যে উত্তর পূর্ব ভারতের কোন অঞ্চলে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়? এটির উত্তর হবে অপশন এ, উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যসমূহগুলি রয়েছে, অর্থাৎ 7 সিস্টার যে স্টেটগুলো রয়েছে, সেইখানে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়। তারপরে 201 নম্বর কোশ্চিনটি রয়েছে, উত্তর পূর্ব ভারতের কোন ধরনের অরণ্যে সারা বছর গাছের পাতা সবুজ থাকে? এটির উত্তর হবে অপশন সি, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। কথাতেই রয়েছে চিরসবুজ, অর্থাৎ সবসময় সবুজ থাকবে। তারপরে 202 নম্বর কোশ্চিনটা দেখো, লবণাম্বু উদ্ভিদ সাধারণত কোন পরিবেশে জন্মায়? এটির উত্তর হবে অপশন বি, লবণাক্ত উপকূলীয় অঞ্চলে। তারপরে 203 নম্বর কোশ্চিনটা দেখো, কাঁটাঝোপ উদ্ভিদের পাতা ছোট হওয়ার প্রধান কারণ কি? এটা আগেই আলোচনা করলাম, এটির উত্তর হবে অপশন বি, জল সংরক্ষণ ও বাষ্পমোচন কমানোর জন্য। 204 নম্বর কোশ্চিনটি, শ্বাসমূল ও ঠেসমূল কোন উদ্ভিদের অভিযোজনের উদাহরণ? এটির উত্তর হবে অপশন বি, লবণাম্বু উদ্ভিদের অভিযোজনের উদাহরণ। 205 নম্বর কোশ্চিনটি, দার্জিলিং ও সিকিম অঞ্চলে প্রধানত কোন ধরনের অরণ্য দেখা যায়? এটির উত্তর হবে অপশন বি, পার্বত্য অরণ্য। ঠিক আছে, পার্বত্য মানে পাহাড়ি এলাকায় পাহাড়ি অরণ্য। তারপরের কোশ্চিনটা দেখে নাও। পরের কোশ্চিনটা, ধান চাষের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি কোনটি? এটির উত্তর হবে অপশন বি, পলিযুক্ত দোআঁশ মাটি। তোমরা নাম্বারের দিকে ফলো করবে না, তোমরা প্রশ্নের দিকে ফলো করবে, ঠিক আছে? নাম্বারিংটা ভুল হয়ে গেছে। তারপরের কোশ্চিনটা, ভারতে ধান উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? এটির উত্তর হবে অপশন ডি। 127 নম্বর কোশ্চিনটা দেখো, 227 নম্বর কোশ্চিন, ভারতে ধান উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? এটার উত্তর তোমরা সকলে 227 লিখে কমেন্টে উত্তর জানাবে। তারপরের কোশ্চিনটি, ভারতের সর্বাধিক গম উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক গম উৎপাদনকারী রাজ্যটি হলো অপশন সি, উত্তরপ্রদেশ। তারপরের কোশ্চিনটা দেখো, যে জোয়ার প্রধানত কোন রাজ্যে সর্বাধিক উৎপাদিত হয়? জোয়ার এটি একটি মিলেট জাতীয় শস্য, এটি সবথেকে বেশি মহারাষ্ট্রে উৎপাদিত হয়।
তারপরের কোশ্চেনটা দেখো, রাগী প্রধানত কোন রাজ্যে সর্বাধিক উৎপাদিত হয়? আমি সরাসরি উত্তরটি বলে দিচ্ছি, এটির উত্তর হবে অপশন বি, কর্ণাটক। তারপরের 232 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতে ডাল উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? এখানে অপশন অনুযায়ী উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। তারপরের কোশ্চিন, ভারতে আখ উৎপাদনের শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? আখ উৎপাদনের ক্ষেত্রেও উত্তরপ্রদেশ। তারপরে ভারতে চা উৎপাদনের শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? এটির উত্তর হবে অপশন বি, আসাম। তারপরের কোশ্চিনটা দেখো, যে ভারতে কফি উৎপাদনের শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? এটির উত্তর হবে অপশন বি, কর্ণাটক। ভারতে তুলা উৎপাদনের শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? এটির উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্র। ভারতে পাট উৎপাদনের শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? এটির উত্তর হবে অপশন সি, পশ্চিমবঙ্গ। আমি এখনও পর্যন্ত যেই কয়টা হোমওয়ার্ক তোমাদের দিলাম কমেন্টে জানানোর জন্য, অবশ্যই ভিডিও চলাকালীনই কমেন্টগুলো করে রেখো। তারপরের কোশ্চেন, নিচের কোন জোটটি সঠিকভাবে মিলেছে? এটির উত্তর হবে, তোমরা দেওয়ার চেষ্টা করো, সঠিকভাবে মিলেছে। সঠিকভাবে এটির উত্তরটিকে দেখো, যে চায়ের সঙ্গে আসাম একেবারে মিলে গেছে, কফির সঙ্গে কর্ণাটকও মিলে গেছে, পাটের সঙ্গে পশ্চিমবঙ্গও মিলে গেছে। তাহলে এটির উত্তর কী হবে? অপশন ডি, ওপরের সবকটি। তারপরের কোশ্চিন, ভারতবর্ষে আখ উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? এই প্রশ্নটা আমরা দেখে আসলাম, উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। ভারতবর্ষে সর্বাধিক চা উৎপাদিত হয় কোন রাজ্যে? এটির উত্তর হবে অপশন ডি, আসাম রাজ্যে। ভারতবর্ষে সর্বাধিক কফি উৎপাদিত হয় কোন রাজ্যে? এটির উত্তর হবে অপশন এ, কর্ণাটক রাজ্যে। এই কোশ্চিনগুলো আমরা একটু আগেই দেখলাম। তারপরের কোশ্চিনটি, নিচের কোনটি মিলেট জাতীয় শস্য? অর্থাৎ মিলেট বলা হয় কোন প্রকার শস্যকে? এটির উত্তর হবে জোয়ার, বাজরা, রাগি, আরও রয়েছে, তবে এই তিনটিকেই একত্রে বলা হয় মিলেট জাতীয় শস্য। এখানে এই তিনটি রয়েছে, সেই কারণে তিনটিকে বলছি ওপরের সবকটি। তারপরের কোশ্চিনটি দেখো, নিচের কোন জোটটি ভুলভাবে মিলেছে? এটির উত্তর কী হবে? আসাম চা, এটা তো ঠিক রয়েছে। কফি কর্ণাটক, এটাও ঠিক রয়েছে। পাট পশ্চিমবঙ্গ, এটাও ঠিক রয়েছে। অর্থাৎ পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ শীর্ষস্থান অধিকার করছে। কিন্তু তুলো কিন্তু বিহার নয়, তুলো হলো মহারাষ্ট্র। তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি। তারপরের কোশ্চিন, ভারতবর্ষের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? এটির উত্তর হবে অপশন সি, গোন্ড উপজাতি। অর্থাৎ গোন্ড উপজাতির জনসংখ্যা সব থেকে বেশি। তারপরের কোশ্চিনটি রয়েছে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যায় প্রধানত কোন উপজাতির মানুষের বসবাস? এটির উত্তর হবে অপশন বি, সাঁওতাল উপজাতির মানুষের বসবাস। টোডা উপজাতির মানুষের প্রধান বাসস্থান কোথায়? টোডা উপজাতির মানুষেরা থাকে অপশন বি, নীলগিরি পাহাড়, যেটি তামিলনাড়ু এলাকায় অবস্থিত। এবার তোমরা একটু কমেন্টে জানিও তো, যে টোটো উপজাতি কোন জেলায় দেখতে পাওয়া যায়? অর্থাৎ টোটো এটি একটি প্রায় খুব ছোট্ট জনসংখ্যার একটি উপজাতি গোষ্ঠী। তোমরা যদি জেনে থাকো এটা কোন জেলায় থাকে, বা আমরা সেখানে গেলে দেখতে পাবো তাদের, অবশ্যই কমেন্টে জানিও। ভিল উপজাতির মানুষেরা প্রধানত কোন কোন রাজ্যে বসবাস করে? এটির উত্তর হবে অপশন এ। এটির উত্তর মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, এই সমস্ত রাজ্যে ভিল উপজাতির মানুষেরা বসবাস করে। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? এটির উত্তর হবে অপশন এ, ভিল। আমরা প্রথমে দেখলাম যে গোন্ড উপজাতি হচ্ছে আমাদের ফার্স্ট পজিশনে রয়েছে। হ্যাঁ, সব থেকে বেশি বড় গোষ্ঠী হচ্ছে গোন্ড, তারপরে রয়েছে ভিল, এবং তারপরে রয়েছে, ঠিক পরের কোশ্চিনটা দেখো,
ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? এটির উত্তর হবে অপশন বি, সাঁওতাল উপজাতি, যেটি পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা এই সমস্ত এলাকায় সবথেকে বেশি দেখা যায়। তার পরের কোশ্চিনটি এইটা তোমরা কমেন্টে জানাবে। 257 অর্থাৎ 257 দিয়ে এটা কমেন্টে জানাবে যে গারো উপজাতির মানুষেরা প্রধানত কোথায় বসবাস করে। তোমরা যদি না জানো তাহলে অবশ্যই একটু কমেন্টে একটু চেক করবে, ঠিক আছে? কারণ অনেকেই জানে, তো তারা তো করবে। তুমি যদি না জানো তুমি তার উত্তরটা দেখে নেবে, তাতেও হবে। তার পরের কোশ্চিনটি রয়েছে, কিন্নরি ভাষা প্রধানত কোথায় বলা হয়? এটির উত্তর হবে অপশন বি, হিমাচল প্রদেশে এই কিন্নরি ভাষাটা বলা হয়ে থাকে। তার পরের কোশ্চিন, চেঞ্চু উপজাতির মানুষেরা প্রধানত কোন রাজ্যে বসবাস করে? এটির উত্তর হবে অপশন এ, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে চেঞ্চু উপজাতির মানুষেরা বসবাস করে। তার পরের কোশ্চিন, জারোয়া উপজাতির মানুষেরা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করে? এটির উত্তর হবে অপশন সি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এই জারোয়া উপজাতির মানুষেরা বসবাস করে। মহারাষ্ট্রের প্রধান ভাষা কোনটি? এটির উত্তর হবে অপশন বি, মারাঠি। তারপরের কোশ্চিন, গুজরাট রাজ্যের প্রধান ভাষা কোনটি? উত্তর দেওয়ার চেষ্টা করো। পেছনে আরও দুটো অপশন রয়েছে, আমি আর যাচ্ছি না সেই অপশনে, এইখানকার মধ্যেই উত্তর হয়ে যাচ্ছে। এটির উত্তর হবে অপশন বি, গুজরাট। গুজরাটে গুজরাটি ভাষা বলা হয়। আজকের এই ক্লাসটা যারা যারা কর্মী এবং সহায়িকার পরীক্ষাটা দেবে তাদের জন্য তো গুরুত্বপূর্ণই, পাশাপাশি যারা সুপারভাইজার এক্সাম দেবেন তাদের ক্ষেত্রেও এই কোশ্চিনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো, ডোগরি ভাষা প্রধানত কোথায় ব্যবহৃত হয়ে থাকে? এই যে ডোগরি ল্যাঙ্গুয়েজ, এটি জম্মু এবং কাশ্মীরে ব্যবহার হয়ে থাকে। তার পরের কোশ্চিন, মিসিং ও দাফলা ভাষা প্রধানত কোন রাজ্যে ব্যবহৃত হয়? এটির উত্তর বর্তমানে অপশনে নেই, তো এটির উত্তর হবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে। তারপরের, ককবরক ভাষা কোন রাজ্যের মানুষের প্রধান ভাষা? এটির উত্তর হবে অপশন এ, ত্রিপুরা। তোমরা মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে তো আমরা বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করি, সেই সঙ্গেই ভারতের আর কোন রাজ্যে সবথেকে বেশি বাংলা ভাষাভাষীর মানুষ বসবাস করে? এটির উত্তরও কিন্তু হবে ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরাতে বেশি বাংলা ভাষাভাষীর মানুষ থাকে। এছাড়াও সেখানে কাকবরক ভাষার ব্যবহার দেখা যায়। ভারতবর্ষের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? ভারতবর্ষের স্বাধীনতা দিবস আমরা সকলেই জানি, এটির উত্তর হবে 15ই আগস্ট। তারপরের কোশ্চেনটা দেখো, গান্ধী জয়ন্তী কবে পালন করা হয়? গান্ধী জয়ন্তী পালন করা হয় 2রা অক্টোবর। তার পরের কোশ্চিন, প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়? এটির উত্তর হবে অপশন এ, 26শে জানুয়ারি। আমি তোমাদের জন্য সংবিধান থেকে গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো, কারণ সংবিধানের বিষয় থেকেও তোমাদের কিন্তু গত বছরের পরীক্ষাগুলিতে কোশ্চিন এসেছিল। গুড ফ্রাইডে কোন ধর্মের উৎসব? এটির উত্তর হবে অপশন সি, খ্রিস্ট ধর্মের উৎসব। তার পরের কোশ্চিনটা দেখো, যে ঈদ উল ফিতর ও মহরম কোন ধর্মের উৎসব? তোমরা সকলেই জানো এটা ইসলাম ধর্মের একটি পবিত্র মহাবীর জয়ন্তী কোন ধর্মের প্রধান উৎসব? মহাবীর জয়ন্তী এটি পালন করা হয় জৈন ধর্মের উৎসব। এখানে কিছু কিছু বানানের টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং নিজেরাও একটু কারেকশন করে নিতে পারছো। গুরু নানক জয়ন্তী কোন ধর্মের প্রধান উৎসব? এটির উত্তর হবে অপশন বি, শিখ ধর্মের প্রধান উৎসব হলো গুরু নানক জয়ন্তী। আমরা আজকের এই ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি, তো শেষ পর্যন্ত যখন দেখছো আর মাত্র কয়েকটা কোশ্চিন করেই এই ভিডিওটাকে একটা পূর্ণতা প্রদান করো। বুদ্ধ পূর্ণিমা কোন ধর্মের প্রধান উৎসব? এটির উত্তর হবে অপশন এ, বৌদ্ধ ধর্মের। তারপরে ভারত প্রথম কত সালে ক্রিকেট বিশ্বকাপ জয় করে? এটির উত্তর হবে অপশন বি, 1983 সালে ভারতবর্ষ প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল। ক্যাপ্টেন ছিলেন কে? কপিল দেব।
অনেকের কাছে এই প্রশ্নটা একটু মনে হতে পারে হট করে এই ভূগোলের কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা কেন, কিন্তু আমি অধ্যায়ভিত্তিকভাবে চলছি। আমাদের দেশ যে ভারত রয়েছে না, আমাদের দেশ যে বৈচিত্র্য রয়েছে, সেই বৈচিত্র্যের টপিক থেকেই এই প্রশ্নটা তোলা এবং সেই টপিকের মধ্যেই এই কোশ্চেনটি ছিল। তারপরের কোশ্চেনটা দেখো, 2011 সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন? এটির উত্তর হবে অপশন সি, মহেন্দ্র সিং ধোনি। অনেকেই সচিন তেন্ডুলকার বলে ভুল করে, তো তোমরা মাথায় রাখবে সচিন তেন্ডুলকারও খেলেছিল, কিন্তু ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি। তারপরের কোশ্চিন, নিচের কোন জোটটি সঠিকভাবে মিলেছে? আশা করছি 276 এটা লিখে তোমরা সরাসরি এটার উত্তর কমেন্টে জানাবে। তারপরের কোশ্চিন, নিচের কোন জাতীয় দিবসটি 2রা অক্টোবর পালন করা হয়? প্রশ্নটা একটু ঘুরিয়ে এখানে দেওয়া হয়েছে, এটির উত্তর হবে অপশন সি, গান্ধী জয়ন্তী। তারপরের কোশ্চিনটি, নিচের কোনটি জাতীয় দিবস নয়? এটির উত্তর হবে অপশন ডি, গুড ফ্রাইডে। অন্যদিকে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং গান্ধী জয়ন্তী এগুলি প্রত্যেকটি জাতীয় দিবস। আজকের ভিডিওটা এখানেই। আমরা দেখতে দেখতে প্রায় একটা ছোট্ট সিরিজ কমপ্লিট করে দিলাম। পরবর্তীতে আমি টপিক ওয়াইজ ভিডিও আনবো, তোমরা চ্যানেলের সঙ্গে থেকো। আমি ইংরেজি বাংলার ওপরেও ভিডিও করেছি, তোমরা এখনও পর্যন্ত যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই একবার দেখে আসতে পারো। যদি ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করো, আর যদি ভালো না লাগে দেখার কোনো দরকার নেই। তো ধন্যবাদ সকলকে।